যেতে যাচ্ছি রাশেদ খান। আপনি দেখেছেন বা আপনি শুনেছেন মাহমুদা খানম ভাসানী অভিযোগ করে বলেছেন যে সিইসির সাথে পর্যন্ত তিনি দেখা করতে পারেননি, সিইসি তাকে দেখা দেননি। এই ঘটনাটিকে কীভাবে দেখছেন আপনি? আসলে বর্তমানে যিনি আসলে প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন, তার যে হাস্যকর এবং মানে নির্লজ্জ বক্তব্য, সেটি আসলে জাতি শুনছে এবং মানে জনগণ আসলে কিছু করতে পারছে না বা বলতে পারছে না। বাট সময়, সুযোগ এবং প্রেক্ষাপট যদি তৈরি হয়, তাহলে এই নির্বাচন কমিশনারের যে বক্তব্য, সেই বক্তব্যের জবাব জনগণ রাজপথে নেমে দিবে। যেখানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর কন্যাকে পেয়ে এই যিনি প্রধান নির্বাচন কমিশনার রয়েছেন তাকে অনেক বেশি আনন্দিত, উচ্ছ্বসিত হওয়ার কথা। সেখানে আমরা জানতে পেরেছি মিডিয়ার মাধ্যমে, এবং আজকে তিনি এই লাইভ প্রোগ্রাম থেকে বললেন যে তার সাথে বিএনপির লোকজন ছিল বলে সিইসি তার সাথে দেখা করেনি। এটি আসলে কতটা দুঃখের হতে পারে সেটি আমার বলার অবকাশ নেই। আমি আমার আজকের যে লাইভ প্রোগ্রাম, সেখানে আমি বলেছি যে এরকম একজন নেতার মেয়ের সাথে কথা বলতে পারাই সৌভাগ্যের বিষয়, যিনি সবসময় কৃষকদেরকে সংগঠিত করার জন্য কাজ করে গিয়েছেন, এদেশের নির্যাতিত নিপীড়িত মানুষের পাশে দাঁড়িয়েছেন। আজকে তার কন্যার কাছ থেকে যে কথাটি জানতে পারলাম, যে তিনি আসলে পরিবারকে একদমই সময় দিতে পারেননি দেশের মানুষের পাশে থাকার জন্য, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য, পাকিস্তানি স্বৈরশাসকদের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করার জন্য। তিনি 6 মাসে একদিন হয়তো বাসায় আসতেন। তার যে ছেলেমেয়েরা ছিল, তারা বাবার স্নেহ থেকে বঞ্চিত হয়েছে। সেই মৌলানার স্নেহ পেয়েছে দেশের নির্যাতিত নিপীড়িত মানুষ। অর্থাৎ আমরা যারা আজকে বাংলাদেশের মানুষ, আমরা সবাই মৌলানা ভাসানীর মানে সন্তান তুল্য হব, বা সেটি আর কি, মানে সেই স্নেহ বাংলাদেশের মানুষ পেয়েছে, ওই সময় যারা ছিলেন তারা পেয়েছেন। বাট পরিবারকে তিনি উপেক্ষা করেছেন। এরকম একজন ব্যক্তির মেয়ের সাথে দেখা না করতে পারা সিএসির জন্য অত্যন্ত লজ্জাজনক। আমি মনে করি শুধু এই কারণেই এই বর্তমান যে নির্লজ্জ আপনার নির্বাচন কমিশনার রয়েছেন, তার পদত্যাগ করা উচিত। আমরা বাংলাদেশ গণ অধিকার পরিষদ, আমরা একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছি। আমরা যেটি বলছি যে আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী থেকে শুরু করে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের জন্য যারা নিবেদিত ছিলেন, যাদের বিনিময়ে, যাদের আত্মত্যাগের বিনিময়ে, যাদের সংগ্রামের বিনিময়ে এই দেশ অর্জিত হয়েছে, তাদেরকে অবশ্যই সম্মানিত করতে হবে। 1970-এর গণ অভ্যুত্থান না হলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পেতেন না। তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, জেলের তালা ভাঙবো, শেখ মুজিবকে আনবো। শেখ মুজিবের বিরুদ্ধে যে ধরনের মামলা দেওয়া হয়েছিল, আগরতলা ষড়যন্ত্র মামলা, যেটি ছিল আসলে রাষ্ট্রদ্রোহী মামলা, এই রাষ্ট্রদ্রোহী মামলায় আপনার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফাঁসি হয়ে যেতে পারত। আর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যদি ফাঁসি হয়ে যেত, তাহলে তার নেতৃত্বে যে মহান মুক্তিযুদ্ধ হয়েছিল, সেই মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হতো না। আর মুক্তিযুদ্ধ সংগঠিত না হলে আমরা এরকম একটি স্বাধীন রাষ্ট্র পেতাম না। এই যে বঙ্গবন্ধুর নেতৃত্বে একটি স্বাধীন বাংলাদেশ পেলাম, তার আগের দিকে যদি আমরা যাই, সেখানে দেখবেন এই বঙ্গবন্ধুকে পাকিস্তান কারাগার থেকে মুক্ত করার জন্য যে মানুষটি অগ্রগণ্য ভূমিকা রেখেছেন, যার নেতৃত্বে গণ অভ্যুত্থান হয়েছে, সেই ব্যক্তিটি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। আজকে ভাসানীর পরিবারের যে অবস্থা, এটি খুবই দুঃখজনক। আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবার, যেখানে আওয়ামী লীগেই একটি ভালো অবস্থানে থাকার কথা ছিল, আজকে তার দরিদ্র। আমার খুব কষ্ট হয়, তিনি কেন পৌরসভা নির্বাচন করবেন? তার তো এমপি মন্ত্রী হওয়ার কথা ছিল, বা তার থেকে ভালো একটি জায়গায় থাকার কথা ছিল। আজকে ভাসানী কন্যা, আজকে তার কথাবার্তা শুনে বা মানে তার যে বাবা সম্পর্কে তার যে একটি বক্তব্য, সেটি জেনে আসলে খুবই কষ্ট হচ্ছে। যেখানে ভাসানী কন্যার জাতীয়ভাবে তাকে সম্মান করা দরকার, সেই সম্মানটি তাকে করা হয়নি। এটি আমি মনে করি আওয়ামী লীগের জন্য অত্যন্ত লজ্জাজনক। যে দলটি গঠন করেছেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই দলের একজন নেতাও আজকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নাম নেয় না। এর থেকে লজ্জা আর কি হতে পারে? আজকে দেখেন যে আমরা বিভিন্ন জায়গায় দেখি যে মানে আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ ছিলেন, তাদের স্মরণ সভা করা হয়। আজকে এই দলটি এতটাই মানে কি বলা যায়, যে
যে দলটি প্রতিষ্ঠা করেছে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, সেই ভাসানীর জন্ম বার্ষিকী মৃত্যু বার্ষিকী তারা মানে পালন করে না, তার কথা পর্যন্ত মুখে আনে না। 69-এর গণ অভ্যুত্থানে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে অবদান, সেই অবদান পর্যন্ত তারা স্মরণ করে না। আওয়ামী লীগ বলেন আর বিএনপি বলেন, ইতিহাসের যেখানে যেখানে এই দলগুলোর যে নেতৃবৃন্দ রয়েছে তাদের পদচারণা নাই, সেই দিবসগুলো তারা আজকে পালন করে না। এই যে একপাক্ষিক ইতিহাস, একপাক্ষিক নেতৃত্বকে স্মরণ করা, এটি আসলে কখনোই হতে পারে না। বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার সর্বোপরি আমরা যে একটি নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিয়েছি, আমরা জাতিকে জানিয়েছি এই দেশ কোনো একক ব্যক্তির নয়, এই দেশ বাংলাদেশের মানুষের সবার। মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল এদেশের ছাত্র সমাজ, কৃষক সমাজ, এদেশের মেহনতি শ্রমিকদের নেতৃত্বে, তাদের অগ্রগণ্য ভূমিকা ছিল। আজকে সেই কৃষক শ্রমিকদের আজকে কোনো মূল্যায়ন রয়েছে? মহান মুক্তিযোদ্ধারা আজকে তারা রাস্তাঘাটে মানববন্ধন করছে, তারা বলছে যে দেশে ভোটাধিকার নাই। স্বাধীনতার যে উদ্দেশ্য ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠা করা, আজকে তারা স্বাধীনতার 50 বছরে আমরা পদার্পণ করতে যাচ্ছি, সেই সময় এসে এই মহান মুক্তিযোদ্ধারা বলছেন আমরা হয়তো ভুল করেছি, আমরা সাম্য প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার প্রতিষ্ঠার স্বপ্ন দেখেছিলাম, কিন্তু স্বাধীনতার পরে যখন যে সরকার ক্ষমতায় এসেছে, নিজেদের সুবিধা ভোগের জন্য, নিজেদের সুবিধা লাভের জন্য তারা সবসময় লুটপাট, চুরি ডাকাতি করেছে, মহান মুক্তিযোদ্ধাদের স্বপ্ন তারা পূরণ করেনি। অর্থাৎ এই সরকার যে বলছে তারা মুক্তিযুদ্ধের এবং স্বাধীনতার সপক্ষের শক্তি, আজকে স্বাধীনতার সপক্ষের শক্তির সরকার যদি ক্ষমতায় থাকবে, তাহলে ছাত্রলীগের একজন নেতা 2000 কোটি টাকা দেশের বাইরে পাচার করতে পারে না। শাহেদ সাবরিনাদের যে ধরনের আপনার লুটপাট, কেলেঙ্কারি, স্বাস্থ্য খাত, চিকিৎসা খাত, শিক্ষা খাত যেভাবে ধ্বংস করা হয়েছে এই স্বাধীনতার 50 বছরে, এটি আসলে কখনোই কল্পনা করা যায় না। এখনো শুনতে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা গবেষণায় চুরি করার জন্য তাদের মানে পদের অবনতি হয়। এটি আসলে এই স্বাধীন বাংলাদেশে কখনো প্রত্যাশা করা যায়? স্বাধীন বাংলাদেশের 50 বছর হয়ে গেছে, আজকে আওয়ামী লীগ বিএনপির যে ক্ষমতাতান্ত্রিক এবং পরিবারতান্ত্রিক রাজনীতি, এই রাজনীতি থেকে যদি আমরা বের হয়ে আসতে না পারি, আমরা যদি এই দেশে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী যেভাবে গণমানুষের রাজনীতি করে গিয়েছেন, সেই গণমানুষের রাজনীতি যদি আজকে আমরা না করতে পারি, তাহলে দেশের মানুষের কোনো মুক্তি নাই। আমি বলতে চাই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে এবং তার যে দহিত্র রয়েছেন, তার উদ্দেশ্যে আপনারা জাতীয় বিষয়গুলোকে কেন্দ্র করে আপনারা সামনে আসেন। ইনশাআল্লাহ বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ আপনাদের পাশে রয়েছে। আমরা বলতে চাই যে আপনি যে জায়গার যোগ্য, আপনি এই পৌরসভা নির্বাচনের এই নির্বাচনগুলো আসলে আপনি কেন করছেন আমার বোধগম্য নয়। আপনি জাতীয় একজন নেতা হওয়ার একটি সেই ভূমিকায় আপনার থাকার সুযোগ রয়েছে। মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী তিনি যে একটি দল গঠন করেছিলেন ন্যাপ, সেই ন্যাপকে সামনে রেখে আপনারা এই দেশের এই দেশের মানুষের মুক্তির জন্য, এদেশে ভোটাধিকার প্রতিষ্ঠা করার জন্য, এদেশের মানবাধিকার প্রতিষ্ঠা করার জন্য, এদেশের মানুষের জীবনযাত্রার মানের উন্নয়নের জন্য, এদেশের মানুষের নাগরিক নিরাপত্তার জন্য, মানুষের বাক স্বাধীনতার জন্য আপনারা সামনে থেকে সোচ্চার হন। আপনাদেরকে আমরা অনুসরণ করবো, সেই ভূমিকায় আপনারা আসেন। আমরা সবসময় এই তরুণ সমাজ আপনাদের পাশে রয়েছি। আপনারা যদি সামনে থাকেন, আমরা কথা দিচ্ছি আমরা সব সময় আপনাদের পাশে থাকবো, এবং এই তরুণ সমাজের নেতৃত্বে আরেকটি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর নেতৃত্বে যেরকম একটি গণ অভ্যুত্থান হয়েছিল, এই তরুণ সমাজের নেতৃত্বে আরেকটি গণ অভ্যুত্থান হবে, এবং সেই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর স্বপ্ন পূরণ হবে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আপনারা কি তাহলে মৌলানা আব্দুল খান ভাসানীর স্বপ্ন পূরণে কাজ করছেন? আমরা যেটি আসলে আগেও বলেছি যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে আমরা সবসময় শ্রদ্ধা করি। তার জন্মবার্ষিকী, মৃত্যুবার্ষিকী আজকে বাংলাদেশের কোন দল বঙ্গবন্ধুর অবস্থান সেখানে কোথায় করে না। সেই জায়গা থেকে বের হয়ে এসে আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে সামনে রেখে আমরা এগিয়ে যাচ্ছি। তার যে আদর্শ, তার ত্যাগের যে মহিমা, সেই তার ত্যাগ থেকে আমরা শিক্ষা নিয়ে আমরা জাতির জন্য কাজ করে যাচ্ছি। আমরা ক্ষমতার চিন্তা করি না, আমরা ক্ষমতায় যেতে চাই এরকম মানসিকতা আমাদের নাই। আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য মহান মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা প্রতিষ্ঠা করা, সেটি আমরা প্রতিষ্ঠা করতে চাই। এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী জীবনভর পরিবারের চিন্তাকে উপেক্ষা করে তিনি যেভাবে গণমানুষের রাজনীতি করে গিয়েছেন, ক্ষমতার বাইরে থেকে যেভাবে রাজনীতি করে গিয়েছেন, আজকে এই লাইভ থেকে বলতে হয়, আজকে বঙ্গবন্ধুকে যিনি সৃষ্টি করেছেন,
তিনি হলেন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী। এই ভাসানী সবসময় বঙ্গবন্ধুকে নিজের সন্তানের মতন লালন পালন করতেন, সম্মান করতেন, শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। সুতরাং বঙ্গবন্ধু একদিনে বঙ্গবন্ধু হয়নি, তার পিছনে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীরা ছিলেন, তাকে অনুপ্রেরণা উৎসাহ দিয়েছিলেন বলেই বঙ্গবন্ধু সামনের দিকে এগিয়ে যেতে পারেছেন। সুতরাং এরকম একজন নেতা যিনি পিছন থেকে সবসময় বড় বড় নেতা তৈরি করেছেন, বঙ্গবন্ধুর মতন মহানায়ক তৈরি করেছেন, তাদেরকে অবশ্যই ইতিহাসে জায়গা দিতে হবে। আজকে পাঠ্যপুস্তকে ভাসানীর যে জীবন আদর্শ সেটির চর্চা করা হয় না। এখন আমরা যখন বিএনপি ক্ষমতায় আসে তখন সবসময় মানে তাদের যে দলীয় নেতারা রয়েছে তাদের আদর্শগুলো তুলে ধরা হয়, তাদের বক্তব্যগুলো তুলে ধরা হয়। আওয়ামী লীগ ঠিক একই কাজ করছে, যখন যে সরকার ক্ষমতায় আসে তাদের যে নেতৃবৃন্দ রয়েছে তাদের আদর্শগুলো তুলে ধরে। কিন্তু আপনার এই ভাসানীর মতন, সোহরাওয়ার্দীর মতন, শেরে বাংলা ফজলুকের মতন যে সকল নেতৃবৃন্দ রয়েছে যাদের অবদানের কারণে আজকের বাংলাদেশ, তাদেরকে স্মরণ করা হয় না। সেই জায়গা থেকে আমরা বের হয়ে আসতে চাই, আমরা একটি নতুন ধারার রাজনীতি আপনাদের করতে চাই। বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে যাদের অবদান রয়েছে তাদের সকলকে আমরা সম্মানিত করতে চাই। আপনার প্রশ্নটি যদি আরেকবার করতেন আমি। আপনারা আপনাদের নতুন ভাবনাতে আপনারা বঙ্গবন্ধু যিনি ছাড়া মুক্তিযুদ্ধকে কল্পনা করা যায় না, ডেফিনেটলি যেভাবে আপনি মাওলানা ভাসানীর কথা বলেছেন তেমনিভাবে আমরা সেখানে আপনাদের নতুন ভাবনাতে, নতুন আদর্শেতে বা আপনাদের ভবিষ্যৎ পরিকল্পনাতে বঙ্গবন্ধুকে এবং জিয়াউর রহমানকে কোথায় রাখতে যাচ্ছেন? আসলে বঙ্গবন্ধু, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তাদের যে অবদান সেটি অস্বীকার করার কিছু নয়। যুদ্ধ বিধ্বস্ত একটি দেশকে গঠন করার জন্য বঙ্গবন্ধু যেভাবে চেষ্টা করেছিলেন সেটি আসলে এক প্রকার ব্যর্থ করা হয়েছে। বঙ্গবন্ধু যদি বেঁচে থাকতেন তাহলে বাংলাদেশ অন্যরকম একটি বাংলাদেশ হতে পারত। আজকে যে ক্ষুধা দারিদ্র্যের বাংলাদেশ, গুম খুনের বাংলাদেশ, সেটি হয়তো আমাদের দেখা লাগতো না। একইভাবে যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে অন্যরকম একটি বাংলাদেশ হতে পারত। এই দুইজন মহান নেতাকে হত্যা করা হয়েছে আন্তর্জাতিক ষড়যন্ত্রের মাধ্যমে। আমরা তাদেরকে সবসময় সম্মান করি। আমরা ওই এক কেন্দ্রিক বা একপাক্ষিক রাজনীতি আমরা করি না। আমরা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাতে চাই, আমরা একই সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানাতে চাই, একই সাথে আমরা মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীকে শ্রদ্ধা জানাতে চাই। কেউ বড় কেউ ছোট, কারোর অবদান কম কারোর অবদান বেশি, এই বিষয়গুলো নিয়ে আমরা আসলে বিতর্ক করতে চাই না। বাংলাদেশ গঠনের পিছনে যাদেরই অবদান রয়েছে আমরা প্রত্যেককে শ্রদ্ধা জানাই, প্রত্যেককে আমরা সম্মান করি। তাদের নীতি এবং আদর্শকে সামনে রেখে বুকে ধারণ করে আমরা এগিয়ে যেতে চাই। আমরা কাউকে ছোট করতে চাই না। আমরা আওয়ামী লীগ বিএনপির যে ধারা, সেই ধারা থেকে বের হয়ে এসে আমরা একটি নতুন ধারা তৈরি করতে চাই। ধন্যবাদ আপনাকে। সামনে যে সার্চ কমিটি হচ্ছে, নির্বাচন কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার বা নির্বাচন কমিশন পুনর্গঠন বা নতুন করে করার ক্ষেত্রে আপনাদের কোনো অভিমতের কোনো সুযোগ রয়েছে কিনা, জানানোর কোনো সুযোগ রয়েছে কিনা সেখানে? আপনার কি ব্যাপারে আছে, সচেতন কিনা? আসলে দেখেন যে এখন এমন একটি অবস্থা তৈরি করা হয়েছে, আপনি নিজেও আসলে যদি অবজারভেশন করেন, একমাত্র এই ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ তারা রাজপথে সবসময় সোচ্চার ভূমিকা পালন করছে। সেই কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে এখনো পর্যন্ত তারা রাজপথ থেকে সরে যায়নি। এবং গত 30শে ডিসেম্বর যে মানে 2018 সালে ভোট ডাকাতির নির্বাচন হয়েছিল, 2020-এর 30শে ডিসেম্বর বাংলাদেশ ছাত্র যুব শ্রমিক অধিকার পরিষদ একমাত্র সংগঠন যে সংগঠনটি রাজপথে তারা কালো পতাকা মিছিল পালন করেছে। এবং এক্ষেত্রে পাঁচবার পুলিশি বাধার আমরা সম্মুখীন হয়েছিলাম, বাট সেই বাধাকে উপেক্ষা করে আমরা এগিয়ে গিয়েছি। আর কোন সংগঠনকে এভাবে আসলে বিক্ষোভ মিছিল করতে দেখা যায়নি। সুতরাং আমরা আসলে যে চেষ্টাটা করছি, জনগণের মধ্যে এক ধরনের রাজনৈতিক সচেতনতা সৃষ্টির চেষ্টা আমরা করছি, জনগণকে আমরা উদ্বুদ্ধ করার চেষ্টা করছি। সামনে যে নির্বাচন কমিশন, প্রধানমন্ত্রীর বক্তব্য আপনি কিভাবে দেখছেন? যে শক্ত বিরোধী দল, আমি আসবো এখানে, মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য আসবো। আপনি খুব ছোট করে নির্বাচন কমিশনের কারা আসবেন সেটিতে আসলে বক্তব্য বা সেখানে মতামত রাখার কোন ধরনের সুযোগ বাংলাদেশে নাই। বাংলাদেশে আমরা দেখেছি যখন বিএনপি ক্ষমতায় ছিল তারা তাদের দলীয় ব্যক্তিবর্গকে নির্বাচন কমিশনার বানিয়েছেন, আওয়ামী লীগ ঠিক একইভাবে কাজ করছে। এখানে যেটি করা হয়, যেমন একজন ব্যক্তিকে হয়তো নির্বাচন কমিশনার বানায় যিনি হয়তো মানে একটু মানে নিরপেক্ষ জায়গা থেকে কথা বলে, বাট সেখানে আসলে যদি 5 জন থাকে 5 জনের মধ্যে 4 জনই থাকে আসলে দলীয় ব্যক্তিবর্গ। আপনি যদি নুরুল হুদার কথা বলেন, এই নুরুল হুদা কিন্তু আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের বড় ভাই, সেখানে তিনি ছাত্রলীগের নেতা ছিলেন। তো এরকম একজন ব্যক্তি যদি আপনার প্রধান নির্বাচন কমিশনার হতে পারেন
তাহলে সেখানে তো আসলে নিরপেক্ষতার কোনো জায়গায় থাকলো না। আর মাননীয় প্রধানমন্ত্রীর বক্তব্য যদি আপনি বলেন, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দেশে শক্তিশালী বিরোধী দল দরকার। আজকে তারা 3 মেয়াদে ক্ষমতায় রয়েছে। আজকে 12 বছরের মাথায় এসে তিনি এ ধরনের একটি অনুধাবন বা উপলব্ধি করছেন। এটির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। এভাবে আসলে আওয়ামী লীগ সরকার যদি তারা মানে বিরোধী দল হীন অবস্থায় তারা ক্ষমতায় থাকে বা সংসদে থাকে, না, এটি এটা আসলে তো আমি এটা মনে করি প্রমাণিত আওয়ামী হয় লীগের জন্য কিনা যে একটি লজ্জা। মাননীয় প্রধানমন্ত্রী একটা শক্ত বিরোধী দল চাচ্ছেন, কিন্তু উনি যদি না যদি থাকে তাহলে ওনাকে দোষারোপ করাটা কতটুকু যুক্তিযুক্ত? হ্যাঁ, আসলে মানে যেটি বলতে হয় যে বিএনপির অসংখ্য নেতাকর্মীকে মানে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, এটি কিন্তু মিথ্যা নয়। আজকে যদি বিএনপি না, সেভাবে সুযোগ পেত, শতভাগ তারাও সত্যি, কিন্তু সংগ্রাম কিন্তু করত। আপনারা তো কথা বলতে পারছেন না, এটা আপনাদেরকে তো হয় কথা না। দিচ্ছে না। আজকে প্রশাসনকে ব্যবহার করে যদি আসলে এভাবে একটি দলের উপর নির্যাতন নিপীড়ন চালানো হয়, রাজপথে নামলেই আপনার মামলা দেওয়া হয়, গ্রেপ্তার করা হয়। চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে যেটি হয়েছে, যে এই নির্বাচনে বিএনপির মানে মানে বেশ সংখ্যক কয়েক শতাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে। জাতীয় নির্বাচন 2018 সালের নির্বাচনে দেখেন যে নির্বাচনের আগের দিন অসংখ্য বিএনপির নেতাকর্মীকে আটক করা হয়েছে। মূলত তাদেরকে ভয় দেখানোর জন্যই এই কাজগুলো করা হয়। নির্বাচনের আগে গ্রেপ্তার, হামলা, মামলা শুরু হয়ে যায়। বাট এই জায়গা থেকে আসলে যদি বিএনপি বের হয়ে আসতে পারে, তাদের তো নেতাকর্মীর অভাব নেই। তাদের একটি জেলা থেকেই মনে করেন যে 200 জনকে আটক করলো। তাদের কি একটি জেলায় 200 জন? তাদের তো একটি জেলায় কমপক্ষে 1 লাখের কাছাকাছি নেতাকর্মী। সুতরাং 200 জনকে আটক করলে তারা ভয় পেয়ে আমি যাবে, আমি চুপ হয়ে যাবে। অনুষ্ঠানের শেষ এটি আপনার হওয়ার কাছ সুযোগ থেকে নেই। শেষ কথাই শুনবো। আপনি আমি আর বেশি সময় দিতে পারছি না, আপনার কাছ থেকে আমি শেষ কথা শুনবো, এরপর আমি যাব মাহমুদুল হক শানুর কাছে, পরে একদম শেষে যাব মাহমুদা খানম ভাসানের কাছে গিয়ে আজকে অনুষ্ঠান শেষ করব। আমি শেষ কথাটা জানতে চাচ্ছি, আপনি আহ, মজলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানীর কন্যার কাছে কি আশা করেন বর্তমান সময়ে নতুন প্রজন্মের নেতা হিসেবে? 2 লাইনে বলবেন দয়া করে। আমি যেটি প্রত্যাশা করি যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মেয়ে, তিনি জাতীয় রাজনীতিতে তিনি যেন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। আজকে বাংলাদেশের মানুষের ভোটাধিকার নাই, বাক স্বাধীনতা নাই, মানবাধিকার নাই। আজকে মহান মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার নাই। সেই জায়গা থেকে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর শুধুমাত্র মেয়ে নয়, তার যে পরিবার বর্গ রয়েছে, সবাই যদি এই জাতীয় বিষয়গুলোকে কেন্দ্র করে তারা যদি আন্দোলন সংগ্রামের ঘোষণা দেয়, আমরা এই তরুণ প্রজন্মের যারা রয়েছে আমরা ইনশাল্লাহ তাদের পাশে রয়েছি। এবং আমরা কথা দিচ্ছি, আমরা যদি সেই ধরনের মানে জায়গায় পৌঁছাতে পারি, আমরা অবশ্যই মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর যে পরিবার বর্গ রয়েছে তাদেরকে আমরা যথাযথ মর্যাদা দিব এবং সম্মানিত করব। আওয়ামী লীগ, বিএনপি আজকে তাদেরকে সঠিক জায়গায় বসাতে পারেনি। আমি মনে করি যে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর পরিবারের একজন ব্যক্তিকে এমপি ইলেকশন করার সুযোগ দেওয়া, সেটি আমি মনে করি বিএনপি সেখানে বা আওয়ামী এমপি লীগের হয়ে জন্য যে একটি এমপি হয়ে সৌভাগ্য। মাওলানা আব্দুল খান আব্দুল হামিদ খান ভাসানী তো আসলে এমপি ছিলেন না। আহ, তিনি কিন্তু সবার এমপি ছিলেন, মানে তিনি তার জায়গা থেকে কিন্তু অনেক কিছুই সম্ভব করেছেন। তো একজন পৌরসভা মেয়র, বা আমি মনে করি যে একদম পুরোপুরি একজন সাধারণ নেতা হিসেবেও তো অনেক কিছু করা যায় যদি ইচ্ছে থাকে। তো সেক্ষেত্রে এমপি হতে হবে, আর এমপিরা যে সেই ভালো কিছু সময় করছে যখন তাও তো। যখন আসলে বর্তমানে এমপিরা ভাসানী রাজনীতি ভালো করেছেন, কিছু করছে। হুম। তখন আসলে যখন ভাসানী রাজনীতি করেছেন তখনকার প্রেক্ষাপট আলাদা ছিল। তখন আসলে পাকিস্তান যেভাবে আমাদের শোষণ নিপীড়ন করত এবং আমরা যেভাবে বৈষম্যের শিকার হয়েছি, সেটি আরেকটি দেশের বিরুদ্ধে আমাদের আন্দোলন সংগ্রাম ছিল। তখন আসলে এইভাবে এমপি মন্ত্রী হওয়ার ওইভাবে সুযোগটা ছিল না। বাট পরবর্তীতে যখন স্বাধীন বাংলাদেশ পেলাম, তখন মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর আসলে বাংলাদেশ গঠনের পিছনে যদি আসলে তার বক্তব্য নেওয়া হতো, তাহলে কিন্তু অন্যরকম বাংলাদেশ হতে পারতো। বাট সেই সময় কিন্তু তাকে ওইভাবে ডাকা হয়নি। স্বাধীন বাংলাদেশ হওয়ার পরে তাকে ওইভাবে আসলে যে জায়গায় তাকে বসানো দরকার ছিল, সেই জায়গায় আসলে ওই সময় যারা নেতৃবৃন্দ ছিলেন তাকে সেইভাবে আসলে সম্মানিত করেননি। আমি মনে করি যে এই আমি রকম ছোট্ট একটা পরিবারের প্রশ্ন করি, ব্যক্তিবর্গ আমি ছোট্ট যাদের একটা মধ্যে প্রশ্ন করি রয়েছে, মোহাম্মদ রাশিদ খান। আমি আপনাকে কথা আমি শেষ বলতে দিলে করি, আপনি অনেক বলতে পারবেন আমি জানি, আমি জাস্ট 30 আপনাকে শেষ করছি। 30 সেকেন্ডে, আপনি কি 30 কোনোভাবে সেকেন্ড, কি? জি। জি, আমি 30 সেকেন্ডে শেষ করি যে এইরকম একজন ব্যক্তির মানে যে পরিবার বর্গ রয়েছেন, আত্মীয় স্বজন রয়েছেন, তাদের ভিতরে নীতি, আদর্শ, দেশপ্রেম রয়েছে। সুতরাং এই মানুষগুলো যদি আসলে পলিসি মেকিং এ বা ভালো ভালো জায়গায় আসে, তাহলে কিন্তু আজকে যে দুর্নীতিবাজদের আমরা দেখতে পাচ্ছি, এমপি মন্ত্রীরা তারা যেটি করছে, যে একজন মানে যশোরের এমপি তিনি কি বলেছেন, তিনি বলেছেন যে থানায় বোমা মেরে উড়িয়ে দাও অন্য আরেকজনকে ফাঁসানোর জন্য। এবং এমপি পাপুলের যে কাণ্ড সেটি আমরা দেখেছি।
এবং মানে অন্যান্য এমপিরা যে ধরনের কর্মকাণ্ড করছে, তারা যে ধরনের গাঁজাখুরি বক্তব্য দেয়, তারা পদ্মা সেতুর সাথে নাকি তাদের কথোপকথন হয়। সুতরাং এরকম ব্যক্তিবর্গ ক্ষমতায় না থেকে যদি মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর মতন মানে যেরকম দেশপ্রেমিক ব্যক্তিবর্গ রয়েছেন, তাদের যে পরিবার বর্গ রয়েছে, তারা যদি এই ভালো জায়গাগুলোতে আসেন, তাহলে আমি মনে করি তাদের মধ্যে দেশপ্রেম রয়েছে, পারিবারিক শিক্ষা রয়েছে, ত্যাগের মানসিকতা রয়েছে। সুতরাং এই মানুষগুলোকে সামনে রাখা দরকার। এই মানুষগুলোই আসলে দেশ পরিচালনা করবে। তারা তো আসছে, তাদেরকে তারা একটা চিন্তা করে প্ল্যাটফর্ম সম্মিলিত ইউজ করতে হবে। করছেন, তারা বিএনপি থেকে আসতে চাচ্ছেন। এখন যদি না আসতে পারেন সেটা আসলে এর ওইখানে করণীয় কি সেটাই আর কি। আমরা কি জানতে পারি কিনা আপনার কাছ থেকে, যে সবাই তো প্রতিটি দল, রাজনৈতিক দল বিভিন্ন আদর্শ নিয়ে, বিভিন্ন ব্যক্তিবর্গের আদর্শ নিয়ে আমরা দেখতে পাই যে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে পরিচালিত হচ্ছে, বিএনপি জিয়াউর রহমানের আদর্শ নিয়ে পরিচালিত হচ্ছে। আপনারা কি কোনোভাবে মাওলানা ভাসানীর আদর্শ নিয়ে পরিচালিত হতে চাচ্ছেন কিনা, বা এই জাতীয় কোনো পরিকল্পনা আছে কিনা? আমি আপনাকে আগেও বলেছি যে আমরা একক কোনো ব্যক্তির আদর্শ নিয়ে আসলে এগিয়ে যেতে চাই না। আজকে বাংলাদেশ প্রতিষ্ঠার পিছনে, বাংলাদেশ প্রতিষ্ঠার আগে যে আন্দোলন সংগ্রামগুলো হয়েছে, যে মহান মুক্তিযুদ্ধ, বায়ান্নের ভাষা আন্দোলন, 69-এর গণ অভ্যুত্থান হয়েছে, এই জায়গাগুলোতে যাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, তাদের সেই ভালো কাজগুলো এবং যারা নেতৃত্ব দিয়েছেন, সেই মহান সকল নেতাই আমাদের আদর্শ। তাদেরকে সকলকে সম্মানিত করেই, তাদের আদর্শকে বুকে ধারণ করেই আমরা এগিয়ে যেতে চাই। একক নেতাকে যদি আপনি আদর্শ হিসেবে ধরেন, তাহলে কিন্তু আপনি অন্য নেতাদেরকে আসলে তাদের যে সম্মান বা মর্যাদা, সেটি কিন্তু আপনি হেয় করলেন। সুতরাং আমরা একক কোনো ব্যক্তির আদর্শকে ধারণ করে এগিয়ে যেতে বুঝতে চাই না। পেরেছি, আমরা ধন্যবাদ আপনাকে। যার যত